আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সেটা হচ্ছে আমরা কিভাবে গণভোটের মধ্যে কি কি প্রস্তাবনাগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে বুঝবো সেটা আমরা ইনশাআল্লাহ আজকে দেখাবো। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। আমি চলে যাচ্ছি গুগল ব্রাউজারে। তো এখান থেকে আপনি জাস্ট সার্চ অপশনে গিয়ে সার্চ দিবেন গণভোট। GONOVOT, গণভোট লিখে সার্চ দিবেন। গণভোট, গণভোট লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে গণভোট .gov.bd নামে একটি ওয়েবসাইট চলে এসেছে। আমরা এখানে দিচ্ছি এই যে গণভোট .gov.bd লেখার সাথে সাথে কিন্তু গণভোটের যে সরকারি ওয়েবসাইট বা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু অন হয়ে গিয়েছে। এখানে কিন্তু বিস্তারিতভাবে গণভোটের সমস্ত কিছু আছে। আহ, কিভাবে গণভোট দিবেন এবং প্রস্তাবনাগুলো কি কি, গণভোট দিলে কি হবে, গণভোট না দিলে কি হবে, সমস্ত কিছু কিন্তু আমরা এখানে বিস্তারিতভাবে আছে। তো আমরা একে একে সব প্রস্তাবনাগুলো দেখে নিই। সংস্কার প্রস্তাব দেখুন। আপনি এই ওয়েবসাইট চালু হওয়ার সাথে সাথে আপনি এই যে সংস্কার প্রস্তাব দেখুন এখানে টিপ দিয়ে যেতে পারেন, অথবা নিচে স্ক্রল করলে আপনি প্রস্তাবনাগুলো দেখতে পারেন। এই যেগুলো হচ্ছে প্রস্তাবনা। তো আমরা সহজভাবে যাচ্ছি। আমরা হচ্ছে সংস্কার প্রস্তাব দেখুন এখানে যাব। দেখেন এখানে কি কি গণভোটে হা দিলে আমাদের রাষ্ট্রের কি উন্নতি হবে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমরা একটি একটি করে বলি এবং সেগুলি ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি গত সরকার আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু তারা ইচ্ছামতো করে সংবিধান সংস্কার করেছে। তো আমরা যদি গণভোটে হা দিই তাহলে সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংস্কার করতে পারবে না। দুই নম্বরে হচ্ছে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। অর্থাৎ আপনি যখন সংবিধান এর কোনো গুরুত্বপূর্ণ নীতি পরিবর্তন করতে চাইবেন তখনই কিন্তু গণভোট দিতে হবে। জনগণের একটি মত প্রকাশ করার স্বাধীনতা সেখানে তৈরি হচ্ছে। তিন নম্বরে হচ্ছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবে। অর্থাৎ আমরা কিন্তু বর্তমানে সংসদে দেখি যেই দল ক্ষমতায় যায় সেই দল থেকে ডেপুটি স্পিকার, স্পিকার, সংসদীয় কমিটির সভাপতি সব সেই দল থেকে হয়, যার কারণে এক প্রকার একপেশে হয়ে যায় এবং স্বৈরাচার হওয়াটা খুব সহজ হয়ে যায়। কিন্তু আমরা যদি কোনো বলে হা দিই তাহলে কিন্তু উভয় দল, সরকারি দল এবং বিরোধী দল উভয় দল মিলেই কিন্তু উম, আমাদের সংসদ ঘোষণা করবে। অর্থাৎ এক দল কোনোভাবেই আহ, স্বৈরাচার হবে না বা প্রেস্টিজ হতে পারবে না। আমরা ৪ নম্বরে দেখি যত মেয়াদী হোক কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যে হাসিনা সরকার ১৫ বছর লাগাতার ক্ষমতায় থাকার কারণে দেশের পুলিশ বিভাগকে নিজের আয়ত্তে নিয়ে গিয়েছে এবং সে স্বৈরাচার হতে পেরেছে। তো আমরা যদি ১০ বছরের বেশি যদি কেউ ক্ষমতায় না থাকি তাহলে আমরা কিন্তু স্বৈরাচার হতে পারবো না। তো এটা অনেক গুরুত্বপূর্ণ। ৫ নম্বরে আছে সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ৬ নম্বরে হচ্ছে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে সেটা এখানে বিস্তৃতভাবে লেখা নেই। উচ্চকক্ষ গঠিত হবে এভাবে যে নিম্নকক্ষে অর্থাৎ এমপি, মন্ত্রী
যারাই সংসদে যাবে সব দল মিলে একটা 100 জন সদস্যের উচ্চকক্ষ গঠিত হবে পিআর পদ্ধতিতে। সেখানে নিম্নকক্ষে যদি কোনো একটা বিধান চালু করার জন্য সিদ্ধান্ত হয়, উচ্চকক্ষের অনুমতি ছাড়া সেই বিধান চালু করতে পারবে না। অনেক গুরুত্বপূর্ণ। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। 8 নম্বরে রয়েছে আপনার মৌলিক অধিকার সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না। এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পেয়েছিলাম যে হাসিনা সরকারের আমলে কিন্তু গণভোট হাসিনা সরকার আমলে কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তো এটা কিন্তু আবার একটা। 9 নম্বরে রয়েছে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। এটা গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। আমরা এখন দেখি রাষ্ট্রপতি হচ্ছে একটা পুতুল। তো যদি আপনি গণভোটে হ্যাঁ দেন তাহলে অবশ্যই রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা হবে এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা ভারসাম্য থাকবে। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর আহ গোলাম হবে না। 11 নম্বর হচ্ছে রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি হবে। এখন আমরা দেখি যারা চট্টগ্রামে থাকেন বা আঞ্চলিক ভাষাগুলো কিন্তু বাংলাদেশের স্বীকৃতি না। তো আমরা যদি কোনো ভোটে হারি তাহলে কিন্তু আপনাদের সুবিধা, আপনারা যারা বাংলা ভাষায় কথা বলেন না, আঞ্চলিক ভাষায় কথা বলেন, আপনাদের ভাষাও সরকারি স্বীকৃতি পাবে। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। অর্থাৎ এখানে একটা দেশ পরিচালনার ক্ষেত্রে সরকারি দল যেমন থাকবে ঠিক তেমনি বিরোধী দল থাকবে। অর্থাৎ ইচ্ছে ইচ্ছেমতো ভাবে সরকার আহ একপেশে ভাবে স্বৈরাচার হতে পারবে না। তো এবার আমরা দেখব যে গণভোট কিভাবে দিতে হয় সেটা। গণভোট কিভাবে দিতে হয় সেটা দেখার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সংস্কার প্রস্তাব দেখুন, এর নিচে কিভাবে ভোট দিবেন নামে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পরে কিন্তু কিভাবে গণভোট এবং নির্বাচন এই প্রার্থীদেরকে ভোট দিবেন সেটা কিন্তু এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বরে রয়েছে গণভোটের দিন ভোট কেন্দ্রে উপস্থিত হলে আপনাকে দুটো ব্যালট প্রদান করা হবে, একটি সাদা অন্যটি গোলাপি। অর্থাৎ আপনি যখন ভোট কেন্দ্রে যাবেন তখন আপনি সেখানে দুইটি ব্যালট দেখতে পারবেন, একটা হচ্ছে সাদা ব্যালট আর একটা হচ্ছে গোলাপি ব্যালট। সাদা ব্যালট এমপি প্রার্থীদের ভোট দেওয়ার জন্য এবং গোলাপি ব্যালটটি গণভোটের জন্য। ঠিক আছে। 3 নম্বরে রয়েছে আপনি দুটি ব্যালট দুটি ব্যালটে আলাদা সিল মেরে একই বক্সে রাখতে হবে। অর্থাৎ সেখানে দুটি ব্যালট থাকবে, সেখানে দুটি সিল মারবেন। একটি সিল হচ্ছে আপনার প্রার্থীকে, আপনি যে প্রার্থীকে চয়েস করেন সেই প্রার্থীকে। 2 নম্বর ব্যালটটা হচ্ছে গণভোটে। গণভোটে অবশ্যই হা দিবেন। হা দিয়ে আপনি এই বক্সের মধ্যে একটা বক্স থাকবে, সেখানে সেই বক্সের মধ্যে রাখবেন। 4 নম্বর হচ্ছে এমপি প্রার্থীদের ভোট দিবেন তার প্রতীক বা মার্কায় এবং গণভোট জেলাতে সিল দিবেন হা অথবা না। এখানে অবশ্যই চয়েস করবো হা কে, কারণ আমরা পূর্বে পূর্বে আলোচনা করে এসেছি যে গণভোট যদি আমরা হা দিই তাহলে আমাদের কি কি উপকার আসবে। তারপর 5 নম্বরে লেখা আছে যে অথবা ব্যালটের হা চিহ্নিত স্থানে টিক চিহ্ন অথবা না চিহ্নিত স্থানে টিক চিহ্ন দিতে হবে। এই 5টি হচ্ছে আহ, আমাদের সাধারণ যারা নাগরিক রয়েছে তাদের জন্য। 6 নম্বর থেকে প্রবাসীদের কথা বা যারা কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দিবে তাদের জন্য কিছু নির্দেশনা রয়েছে। যেমন আপনি পোস্টাল ব্যালট পিডিএফটি গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে পোস্টাল ব্যালটের জন্য রেজিস্ট্রেশন এবং নিবন্ধন করতে পারবেন। পোস্টাল ব্যালট
অর্থাৎ আপনি যদি প্রবাসে থাকেন বা আহ, অন্য যে সমস্ত কারণে আমরা জানি যে আমাদের সাধারণ ভোটের সাথে এবার আরো 4টি ভোট মানে 4 ভাবে ভোট গ্রহণ করা হচ্ছে পোস্টাল ব্যালটের মাধ্যমে। সেই 4 পদ্ধতি যদি আপনি কোনো পদ্ধতি গ্রহণ করেন তাহলে আপনাকে পোস্টাল ব্যালট ভোট দেওয়ার জন্য আগে রেজিস্ট্রেশন করতে হবে। সেই জন্য আপনি গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে পোস্টাল ব্যালট বিডি নামে যে অ্যাপটি আছে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। আহ, পোস্টাল ব্যালট বিডি অ্যাপটির মাধ্যমে রেজিস্ট্রেশন করলে আপনার ঠিকানায় ডাকের মাধ্যমে ব্যালট ভোট প্রদানের নির্দেশনা পৌঁছে দেওয়া হবে। তো আপনি যখন পোস্টাল ব্যালট বিডি অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন তখন আপনার ঠিকানায় ডাক বিভাগের মাধ্যমে ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হবে। পোস্টাল ব্যালট বিষয়ক অধিকতর তথ্যের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আপনি সরাসরি জানতে পারবেন। তো এই 6, 7, 8 এগুলো হচ্ছে পোস্টাল ব্যালট। আমরা দেখতে পারলাম যে আমরা গণভোট কিভাবে প্রদান করব। আশা করি বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝে থাকেন কোনো বিষয়ে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়া হবে। এবং গণভোটে অবশ্যই হ্যাঁ দিবেন, কারণ রাষ্ট্রের সংস্কারের জন্য অবশ্যই আমাদের গণভোট এবং রাষ্ট্রের উন্নতির জন্য অবশ্যই আমাদের গণভোটে হ্যাঁ দেওয়া অপরিহার্য। এবং অনেকে গণভোটে না দেওয়ার প্রচারণা আছে, তারা অবশ্যই স্বৈরাচার হওয়ার জন্য চেষ্টা করছে এবং শেখ হাসিনার শাসন ব্যবস্থা পুনরায় চালু করার জন্য চেষ্টা করতেছে। এ কারণেই মূলত গণভোটে হ্যাঁ দেওয়ার চিন্তা ভাবনা করছি। চলুন গণভোটে আমরা আরেকটি জিনিস জেনে রাখি যে গণভোটে যে ব্যালটটা থাকবে সেখানে 4টা প্রশ্ন করা হবে আপনাকে। সেই প্রশ্ন যদি আপনি একমত হন তাহলে অবশ্যই কি হ্যাঁ দিবেন। সেই প্রশ্নগুলি কি থাকবে সেগুলো আমরা জেনে নিই। আপনি দেখেন যেখানে আমার যে ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে একটু নিচে গেলেই দেখেন গণভোট 2026-এর পোস্টাল ব্যালট পেপার। এখানে একটি যে প্রশ্নটা আমাদেরকে করা হবে 4টি প্রশ্ন, সেই প্রশ্নের দেওয়া রয়েছে। দেখুন, আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে নিম্নলিখিত সাংবিধানিক সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করেছেন? হ্যাঁ অথবা না দিয়ে এখানে 4টি প্রশ্ন হচ্ছে, যেমন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। আপনি জাতীয় সংসদ হইবে আগামী জাতীয় সংসদ হইবে 2 কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলির প্রাপ্ত ভোটের আনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে। এই যে আমি যে আলোচনা করেছি পিয়ার পদ্ধতির বিষয়টা ওইটা, যে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতির মাধ্যমে সংসদ সদস্যরা যাবে। অর্থাৎ নিম্নকক্ষে যে সমস্ত দল যাবে তার সকলকে নিয়ে উচ্চকক্ষ গঠিত হবে। সেখানে সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে কোনো একটা, যদি কেউ সংবিধান সংস্কার করতে চায় বা কোনো আইন করতে চায় তাহলে তাকে উচ্চকক্ষে যে 100 জন সদস্য আছে তাদের একটা সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে। নাম্বার, সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে একমত হয়েছে সেগুলির বাস্তবায়ন জাতীয় সংসদ নিশ্চিত করিতে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। অর্থাৎ 30টি বিষয়ে সমস্ত নির্বাচনে অংশগ্রহণ করে যে সমস্ত দল, এই সমস্ত দল 30টি বিষয়ে একমত হয়েছে।
সেই ৩০টা বিষয় আপনি যদি একমত থাকেন আপনি অবশ্যই হা দিবেন, এবং আপনি যদি হা দেন এবং হা বিজয়ী হলে এই বিজয়ী দল এটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে অনেকে বলে যে আহ, যদি গণভোটে হা বিজয় হয় তাহলে ডক্টর ইউনূস সরকার আরো ৬ মাস ক্ষমতায় থাকবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা কিন্তু আমরা এখানে স্পষ্টভাবে উল্লেখ উল্লেখ রয়েছে যে বিজয়ী দল এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। গহ নাম্বার হচ্ছে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হয়েছে। অর্থাৎ যদি যে সমস্ত দলগুলো প্রতিশ্রুতি দিয়েছে, যে সমস্ত দলগুলো বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে। এই যে ৪টা প্রশ্ন যে আপনি একমত হন, অবশ্যই আপনাকে একমত হতেই হবে। আপনি যদি রাষ্ট্রের ভালো চান তাহলে আপনাকে অবশ্যই একমত হতে হবে এবং গণভোটে হ্যাঁ দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আরো যদি বুঝতে চান তাহলে অবশ্যই আমি যেইভাবে আপনাকে দেখালাম সেভাবে আপনারা ওয়েবসাইটে গিয়ে গণভোটের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।